আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক। আমি পদ্মজা। লিখেছেন ইলমা বেহরজ। আমরা ষষ্ঠ পর্ব পড়ছি। গ্রামের বড় সড়কে মৃদুল সাইকেল নিয়ে পূর্ণার জন্য অপেক্ষা করছে। দুজন রায়পুর মেলায় যাবে। আজ শেষ দিন। পূর্ণার মনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল এই ঐতিহ্যবাহী মেলা দেখার, কিন্তু হেমলতার কঠোর নিষেধাজ্ঞা সেই স্বপ্নকে বারবার ম্লান করে দিচ্ছে। পুরুষপ্রধান জনসমাগমের ভয়ে তিনি সর্বদা মেয়েদের ঘরবন্দি রাখতেন। স্কুল ছাড়া কোথাও যেতে দিতেন না। বন্ধুদের মুখে শোনা মেলার বর্ণনা পূর্ণার মনে কৌতূহল জাগাত। সেই অতৃপ্ত বাসনার কথা যখন আকপটে মৃদুলকে জানালো, মৃদুল তৎক্ষণাৎ সাড়া দিয়ে বলল, তোমারে আমি নিয়ে যাব। কাইল দুপুরবেলা বোরকা পইরা বড় সড়কে আইসা পড়ো। কথাটি শুনে পূর্ণার অন্তর আনন্দে আদ্বেলিত হয়ে উঠেছিল। উচ্ছ্বাসিত কণ্ঠে সে বলল, চলে আসব। দুপুরের প্রখর রৌদ্র মাথার উপর দিয়ে অনেকক্ষণ আগেই পশ্চিমে হেলে পড়েছে, অথচ পূর্ণার হদিস নেই। অপেক্ষায় ক্লান্ত মৃদুলের মুখ জুড়ে ফুটে উঠে অধৈর্য, চোখে মুখে স্পষ্ট হয়ে অসন্তোষের মেঘ। অল্পতেই ধৈর্যচ্যুত হওয়া মৃদুল মোড়ল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সাইকেলে পা তুলতে যাবে, ঠিক তখনই দূরের মাঠে এক কালো বোরকা পরিহিতা নারী মূর্তি তার দৃষ্টি আকর্ষণ করল। নারী মূর্তিটি আর কেউ নয়, পূর্ণা। দেহের অর্ধেক ওড়নায় আবৃত, নেকাব মাথার উপর তুলে রাখা। বিস্তীর্ণ ক্ষেতের সরু আইল ধরে সে ছুটে আসছে। বাতাসে ওড়নাটা উড়ছে পতাকার মতো। মৃদুলের দৃষ্টি সেটে রইল সেই চলমান সৌন্দর্যের উপর। চেহারা থেকে মুছে গেল বিরক্তির ছাপ, ফুটে উঠল বিমুগ্ধতা। ক্ষেতের সবুজ আর আকাশের নীলের মাঝে পূর্ণার আগমন ছায়াছবির মতো দেখাচ্ছে। পূর্ণা সড়কে উঠে হাঁপাতে হাঁপাতে বলল, অনেক দেরি হয়ে গেছে, বড় আম্মা আসতেই দিচ্ছিল না। পাতলা ত্বকের শ্যামা মুখস্মৃতিতে দৃষ্টি নিবন্ধ রেখে মৃদুল ফ্যাসফেসে কণ্ঠে বলল, কি বইলাইছো? কিছুই না, প্রথমে সোজারু চাচার বাড়িতে যাব, তখন বলল কোথাও যাওয়া যাওয়াই নাই, তোর আপা জানতে পারলে আমার উপর রেগে যাবে, তাই না বলেই চলে এসেছি। চিন্তা করবে না তো? না বলে কতবার বের হয়েছি, কিচ্ছু হবে না। মৃদুল মাথা ঝাঁকিয়ে তাড়া দিয়ে বলল, তাইলে তো হইলই, তাড়াতাড়ি উঠো, যাইতে অনেক সময় লাগবে। পূর্ণা এতক্ষণে সাইকেলের উপস্থিতি খেয়াল করেছে। সে বিস্ময় নিয়ে প্রশ্ন করল, সাইকেলে করে যাব? তাহলে কি দিয়া যাইবা? হাইটা গেলে বাড়ি আইতে আইতে আজকের সারা রাত লেগে যাইব। পূর্ণার আর চোখে সাইকেলের পিছনের সিটে তাকালো। সিটটি চালকের খুব নিকটে, বসতে হলে চালকের দেহ জড়িয়ে ধরতে হবে। চিন্তাটা পূর্ণার শরীরে বইয়ে দিল শীতল শিহরণ। এতদিনে পরিচয়, অথচ পরস্পর পরস্পরের হাতও স্পর্শ করেনি, সেখানে আজ হঠাৎ করে এমন নৈকট্য, তাও আবার শরীর জড়িয়ে। তার কণ্ঠ রোধ হয়ে গেল। ঢোক গিলে গলা ভিজিয়ে অস্ফুটে উচ্চারণ করল, আমি সাইকেলে যাব না। কণ্ঠে লজ্জা, সংকোচ, একই সঙ্গে অজানা উত্তেজনার রেশ, চোখে মুখে অব্যক্ত আবেগের ছায়া। মৃদুলের ভ্রুযুগল ধনুকের মতো বেঁকে গেল। সে চমকে উঠল, নাটক করতেছ কেন? তাড়াতাড়ি উঠো, আর মুখটা লুকাও, মানুষ দেখব। মৃদুলের স্নিগ্ধ উজ্জ্বল গৌরবর্ণ মুখে কোমল আলো মিশে গেছে। তার ভ্রুগুলো পরিষ্কার আর মসৃণ, মুখে এক ধরনের শান্ত সৌন্দর্য। পূর্ণার নির্বাক বিস্ময়ে নিমগ্ন হয়ে গেল সেই দৃশ্যে। কিছুই বলতে পারল না। নিকাবের আড়ালে মুখ লুকিয়ে সেই মৃদুলের পিছনে বসল। মৃদুলের ঠোঁটে ফুটে উঠল মৃদু হাসি, যা পূর্ণার দৃষ্টি আড়ালেই রয়ে গেল। সাইকেলের প্যাডেলে পা রাখতেই তার শার্ট আঁকড়ে ধরল পূর্ণা। সেই স্পর্শে মৃদুলের সমগ্র সত্তা অজানা অনাস্বাদিত অনুভূতির তরঙ্গে ভেসে গেল। বেলিফুলের স্বর্গীয় সুরভিতে মাতোয়ারা হয়ে উঠল তার হৃদয়। পূর্ণার বুকের ভিতরেও চলছে উথাল পাতাল কাঁপুনি। তার শ্বাস প্রশ্বাস এতটাই অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে যে মনে হচ্ছে এই মুহূর্তে সে প্রাণত্যাগ করবে। মৃদুল আটপাড়া পার হয়ে হঠাৎ বলল, কাঁপতাছো কেন? পূর্ণা চুপ। কি লজ্জা! সে যে কাঁপছে সেটাও মৃদুল টেরও পাচ্ছে। চারদিকে বিস্তৃত মাঠের নীরবতা, জনমানবহীন পরিবেশে পূর্ণার চোখ দূর দিগন্তে নিবদ্ধ। হঠাৎ মৃদুলের কণ্ঠস্বরে ভেসে এসল, পূর্ণা। সেই আহ্বান কি অলৌকিক মায়া! পূর্ণার অন্তরে ছড়িয়ে পড়ল উত্তাল তরঙ্গ। বুকের স্পন্দন যেন ঢাকের বাদ্য। ভয় হলো পাছে মৃদুল শুনে ফেলে। তাহলে তো লজ্জায় মাটিতে মিশে যেতে হবে। মৃদুল পুনরায় ডাকল, পূর্ণা। পূর্ণা কুকড়ে যাওয়া কণ্ঠে উত্তর দিল, বলুন।
আমার হাত পা অবশ হইয়া যাইতেছে কেন? আমারও। সাইকেলের গতি কমে গেল। মৃদুল বলল, নামো। পূর্ণা নামতেই মৃদুল বলল, সাইকেলে দিয়ে আর যাওয়া যাইব না। তোমার ছোঁয়া আমারে বিজলির মতো বাইরাইতেছে। মৃদুলের কথা শুনে পূর্ণার হাসি পেল। সে নিজেকে সংযত করতে পারল না। ছুটে চলল তার হাসির ঝর্ণা। নিকাবের আড়ালে সেই হাসি দেখতে না পেলেও মৃদুল অনুভব করল আনন্দ উচ্ছ্বাস। অভিমানী সুরে বলল, হাসো হাসো, হাসবাই তো, আর একটু হইলে আমার প্রাণ ভোমরাই বের হইয়া যাইত। পূর্ণার কণ্ঠে থেকে এবার উচ্চ হাসির ঝঙ্কার বেরিয়ে এলো। সেই হাসির ধ্বনি ভেঙে চুরমার করে দিল চারপাশের নীরবতা। মৃদুল বলল, হইছে, আর হাসন লাগবো না, হাঁটো, মাঠের মাঝখান দিয়া যাই, কি কও? তাইলে তাড়াতাড়ি যাওন যাইব। পূর্ণা সম্মতিসূচক ভঙ্গিতে মাথা দোলালো। তার চোখে মুখে তখনও হাসির আভা। বলল, সাইকেলের কি করবেন? হাত দিয়া ঠেইলা নিয়ে যাব, হাঁটো। দুজন তাড়াতাড়ি পা চালিয়ে রায়পুর মেলায় পৌঁছে গেল। মেলার প্রবেশদ্বারে পা রাখতেই আকাশে বাতাসে ভেসে উঠল সুমধুর আসরের আজান। সেই ধ্বনি আতঙ্ক সৃষ্টি করল পূর্ণার হৃদয়ে। কণ্ঠে ফুটে উঠল উদ্বেগের সুর। আসরের আজান পড়ে গেছে, বাড়ি ফিরবা কখন? কিছুক্ষণ পর অন্ধকার নেমে আসবে, চলুন ফিরে যাই। মৃদুল প্রতিবাদ করল, এখনই তো আইলাম। কিছু কিন্না? ব্যাকুল শোনালো পূর্ণার কণ্ঠ, দেরি হয়ে যাইবে। খালি চুড়ি আর লিপস্টিক কিনি, আসো আমার লগে আসো। বলেই পূর্ণার হাত শক্ত করে চেপে ধরল। এই প্রথম তাদের হাতের মিলন ঘটল। মুহূর্তের মধ্যে পূর্ণার সমস্ত জগৎ যেন স্তব্ধ হয়ে গেল। নিঃশব্দতায় বিলীন হয়ে গেল মেলার কোলাহল। নগরদোলার ক্যাচ ক্যাচ ধ্বনি, অন্তরের আঙিনায় শুরু হলো অদৃশ্য নৃত্য। ঘরে ফেরার তাড়নায় উধাও হয়ে গেল। মৃদুল তাকে যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকেই এগোচ্ছে। চারিদিকে উচ্ছ্বাসিত জনতা, নানা রঙের শাড়ির সমারোহ, ঝলমলে অলংকার, রঙিন চুড়ির বাহার, কিছুই পূর্ণার দৃষ্টিগোচর হচ্ছে না। শুধু অনুভব করছে একটা পৌরুষদীপ্ত হাতের দৃঢ় স্পর্শ, যা তার হাতকে আবদ্ধ করে রেখেছে। অন্তরের গভীরে সে উপলব্ধি করল এই মানুষটির প্রতি তার প্রেম কতটা অকৃত্রিম। মানসপটে ভেসে উঠল রঙিন স্বপ্নের ছবি। এই সমাজে যে বর্ণভেদের প্রাচীর তুলে রেখেছে তা জেনেও সে ভালোবাসে। প্রেমের কাছে বর্ণের বিচার তুচ্ছ। এক চুড়ি বিক্রেতার দোকানের সামনে গিয়ে দাঁড়ালো তারা। পূর্ণার অনিচ্ছা উপেক্ষা করে ৮ ডজন চুড়ি কিনল মৃদুল। উৎসাহ করে বলল, আর কিছু দেখবা না? নুপুর লও। পূর্ণা মাথা নাড়ালো। তার চোখে জলজল করছে আগ্রহের দীপ্তি। সে নুপুরের সৌন্দর্য দেখতে লাগলো। কোনটা যে নেবে? দুটো সুতোর চুড়ি নিয়ে এগুলোর বৃত্তকার ফাঁকের মধ্যে দিয়ে দৃষ্টি নিক্ষেপ করল মৃদুল। সেই গোলাকার দৃশ্যপটে ভেসে উঠল পূর্ণার মুখ। তার নিকাব মাথার উপর, নাকের নাকফুল জলজল করছে। পূর্ণা একজোড়া নূপুর হাতে নিয়ে মৃদুলের দিকে তাকালো। তৎক্ষণাৎ চুড়ি সরিয়ে দৃষ্টি ফেরালো মৃদুল। পূর্ণা ভাবছিল লিপস্টিক চুড়ি কিনেই চলে যাবে, কিন্তু মৃদুলের কথায় ভিন্ন চিন্তা। সে পারলে পুরো মেলাটাই গোজার করে দেয় পূর্ণার পায়ের তলায়। মৃদুলের এই অকৃপণ ভালোবাসার বন্যায় পূর্ণা হারিয়ে যাচ্ছে। তার চোখে মুখে বিস্ময়ের ঢেউ। প্রতিটি দোকানে থেমে মৃদুল কিনছে নানা রঙের শাড়ি, জুতো, গয়না। সে সাজাতে চায় পূর্ণার সমগ্র জীবনটাকেই। এত কিছু রাখার জন্য একটা বড় ব্যাগও কিনে ফেলল। পূর্ণা আর থাকতে না পেরে চাপা স্বরে জিজ্ঞাসা করল, এত কিছু কেন কিনছেন? মৃদুলের চোখে তখন আবেগের ছায়া। সে ধীরে ধীরে বলল, জীবনে প্রথম আম্মার জন্য শাড়ি জুতা কিনছিলাম। আজকে আবার সুযোগ পেয়েছি প্রিয় কারোর জন্য কিছু কেনার, আমার কিনতে দাও। মৃদুলের কথায় পূর্ণার চোখে জল এসে গেল। সে বুঝতে পারল এই কেনাকাটার মধ্য দিয়ে মৃদুল শুধু জিনিসপত্র নয়, তার হৃদয়ও উজাড় করে দিচ্ছে। বাতাসে সন্ধ্যার আজান ভেসে আসতেই পূর্ণার বুকের ভিতর কেঁপে উঠল। গলা শুকিয়ে এলো মুহূর্তের মধ্যে। অজান্তেই মৃদুলের বাহু এমনভাবে খামচে ধরল যেন ভয় পেয়েছে হারিয়ে যাওয়ার। কাপা কাপা গলায় বলল, আমার আর কিছুই লাগবে না, জীবনে আর মেলায় আসবো না, বাড়ি নিয়ে চলুন। পূর্ণার চোখের দিকে তাকিয়ে সেখানে ভয়ের ছায়া দেখতে পেল মৃদুল। সে ধীরে ধীরে বলল, কান্তাছো কেন? আচ্ছা, আর কিছু কিনবো না, হাঁটো বাজারে যাই, তারপর সোজা বাড়িতে। মেলায় আসার আগে রায়পুর বাজারের এক দোকানে তার সাইকেলটা রেখে এসেছিল। দোকানদার মাজিদ হাওলাদারের নাম শুনে মৃদুলকে নিজের বাড়ি নিয়ে যেতে চেয়েছিল। মৃদুল বলেছিল আরেকদিন যাবে। মেলা থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখনই একটা চেনা গলা ভেসে এলো। কে যেন মৃদুলের পিঠে হাত রেখে বলল, মৃদুল না? উৎসুক হয়ে ঘুরে দাঁড়ালো মৃদুল। হাসি ফুটে উঠল তার ঠোঁটে। আরে সুলতান ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি। রায়পুরে কি করতেছেন? মেলায় আইছেন নাকি?
না, এখানে ছোট বোনের শ্বশুরবাড়ি, তাই আসা। তারপর পূর্ণার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, মেয়েটিকে বউ নাকি, বিয়ে করলা কবে? পূর্ণা লজ্জায় চোখ নামিয়ে নিল। মৃদুল আর চোখে পূর্ণাকে দেখে ধীরে ধীরে বলল, জি ভাই, বউ মাসখানেক হইল। মৃদুলের কথা শুনে পূর্ণার মুখে লজ্জার রং ছড়িয়ে পড়ল। সে মৃদুলের পিঠে চিমটি কাটল। ব্যথায় আউচ করে উঠল মৃদুল। সুলতানের উৎসুক দৃষ্টি দেখে নিজেকে সামলে নিয়ে জোর করে হেসে বলল, আজকে অনেক শীত, শীতে চিমটি মারে। আচ্ছা ভাই, আসি। সুলতান তখনও কৌতূহলী, রায়পুরে কার বাড়িতে এসেছ? মৃদুল তাড়াতাড়ি উত্তর দিল, আনন্দপুর ফুপুর বাড়িতে। এখন যাই ভাই। মাজিদ হাওলাদার তোমার ফুপার ভাসুর না? জি, মৃদুলের সংক্ষিপ্ত জবাব। সুলতানের চোখে উৎসাহ ফুটে উঠল। মানুষটাকে দেখার অনেক ইচ্ছা ছিল, চারিদিকে ওনার কত সুনাম। মৃদুলের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সে দাঁতে দাঁত চিপে ঠোঁটে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, আইয়া পড়বেন, আমি তো আছিই। এখন যাইতে দেন। যাও মিয়া, সাবধানে যাও। মেলার বাইরে এসে পূর্ণা জিজ্ঞাসা করলো, বউ বললেন কেন? তাইলে কি কইতাম? গ্রামে তোমারে আমারে মানুষ একসঙ্গে কথা কইতে দেখে, হাঁটতে দেখে, এতেই নিন্দা করে। এখন যদি কেউ জানে সন্ধ্যাবেলা আমার লগে এত দূরে মেলায় আইছো, কি হইব জানো? পূর্ণার কণ্ঠে অভিমানের সুর। এই জন্য বউ বলছেন? আর কি জন্য বলবো? পূর্ণা কিছু বলল না, নীরবে পথ চলতে থাকলো। বাতাস বইছে, শীতের নিষ্ঠুর স্পর্শে হাত পা অবশ হয়ে আসছে। মৃদুল বলল, ভয় লাগতেছে না? পূর্ণা অবাক চোখে তাকালো। কিসের ভয়? মৃদুল চোখে মুখে রহস্যময় অভিব্যক্তি ফুটিয়ে বলল, পরপুরুষের লগে রাইতের বেলা এত দূরে আইসো, যদি কিছু হয়ে যায়? মৃদুলের কথায় পূর্ণার বুকের ভিতর থেকে একটা অজানা আশঙ্কা উকি দিল। তার চোখে ফুটল সন্দেহের ছায়া। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মৃদুলের দিকে। মৃদুলের ঠোঁটে তখন চতুর হাসি। পূর্ণা হতভম্ব হয়ে গেল। কোনো মতে বলল, হাসছেন কেন? তোমার ভয় পাওন দেইখা। হো হো করে হেসে উঠল মৃদুল। পূর্ণার মনে জ্বলে উঠল ক্ষোভের আগুন। মৃদুলকে পেছনে ফেলে দ্রুত পা চালালো সে। পেছন থেকে মৃদুল ডাকলো, আরে খাড়াও, মজা করছি তো। বাজারে তখন মানুষের ঢল নেমেছে। চারিদিকে শোরগোল, চিৎকার, কোথাও মারামারি লাগছে। তারা বাজারের ঘাটের সামনে এসে দাঁড়ালো। চারিদিকে অরাজকতা দেখে মৃদুল বলল, তোমার বাজারে যাওয়ানোর দরকার নাই, তুমি এইখানে খাড়াও। এদিকে কেউ নাই, আমি যাইতেছি আর আইতেছি। পূর্ণা দাঁড়িয়ে রইল একাকী। তার চোখে বারবার ঘুরছিল সেই পথ যেখান দিয়ে মৃদুল মিলিয়ে গেছে অন্ধকারে। চারপাশে চোখ বুলিয়ে নিল একবার। ঘাটে সারি সারি নৌকা, ট্রলারগুলো নীরবে দাঁড়িয়ে আছে প্রাচীন প্রহরীর মতো। নির্জন ঘাট। সে বিড়বিড় করল, মানুষজন ঝগড়া করার আর সময় পেল না। দূর থেকে ভেসে আসা ইঞ্জিনের শব্দ তার একাকিত্বকে আরও প্রকট করে তুলল। একটা নৌকা নিঃশব্দে এগিয়ে আসছে অন্ধকার চিরে। হঠাৎ করে শীতের তীব্রতাও বেড়ে গেল। মেলা থেকে নতুন কেনা শালটা বের করলো ব্যাগ থেকে। ওটা গায়ে জড়াতেই মনে হলো মৃদুলের উষ্ণ আলিঙ্গন তাকে ঘিরে ধরেছে। শীতের তীব্রতা কিছুটা কমে এলো, কিন্তু মনের ভিতর একটা অজানা উদ্বেগ কুড়ে কুড়ে খাচ্ছে। চারপাশ নীরব, কেউ নেই। নদীর বুকে ভাসতে থাকা ট্রলারের ছাদে বসে আছে আমির। তার হাতে জ্বলন্ত সিগারেট, চোখে অস্থির দৃষ্টি। শীতের নিষ্ঠুর আঘাতে তার শরীর অবশ হয়ে আছে। রক্ত জমে যাচ্ছে শিরায় শিরায়, তবুও সে নড়ছে না। শীতবস্ত্রের খোঁজও করছে না। স্বইচ্ছায় এই কষ্টকে সে আলিঙ্গন করতে চায়। নিজের অস্তিত্বকে ধরে রাখতে চায় এই যন্ত্রণার মাধ্যমে। নদীর কালো জলে স্থির দৃষ্টি মেলে আমির হারিয়ে গেল গভীর চিন্তায়। মাথায় যন্ত্রণার তীব্র দংশন, কপালের শিরাগুলো দপদপ করছে। দিনের পর দিন এই অসহ্য ব্যথা তাকে তাড়া করে ফিরছে। সারাদিনের দৌড়ঝাঁপ, ঝুঁকি নেওয়া, সব একই লক্ষ্যের পিছনে, মেয়ে শিকার। এই শব্দ দুটো তার মনে বারবার ঘুরপাক খায়। কখন কোন ভুল হয়ে যায় কে জানে। প্রতি মুহূর্তে একটা অদৃশ্য আতঙ্ক তাকে গ্রাস করে রাখে আজকাল। আমির যে ট্রলারে বসে আছে সেটি ঘাটে বেঁধে রাখা। ডান পাশেই আরও 4টি ট্রলার। হঠাৎ নীরবতা ভেঙে একটি ইঞ্জিন চালিত ছোট্ট নৌকা এসে থামল তার ট্রলারের বাঁ পাশে। নৌকায় মজিদ, খলিল ও আরও 2জন লোক। তাদের দেখে আমিরের চোখে দেখা গেল নাটকীয় ভয়। অপরাধ লোকানোর মতো তড়িঘড়ি করে ফেলে দিল সিগারেট। ছাদ থেকে নেমে মাজিদকে ভক্তিভরে সালাম জানালো। মজিদ গম্ভীর স্বরে সালামের উত্তর দিয়ে প্রশ্ন করল, এখানে কি করছো? আমির বাধ্য ছেলের মতো বলল, মেলায় এসেছি, আম্মা পাঠিয়েছেন। তাড়াতাড়ি বাড়ি ফিরো। জি আব্বা। 2জন লোক মজিদের সঙ্গে বুকে বুক মিলিয়ে বলল, এখন তাহলে আসি ভাই। মজিদ বললেন, জি আসুন, শুক্রবার কিন্তু আসবেন।
আপনি দাওয়াত দেবেন আর আমরা আসবো না? মাজিদ হেসে বলল, সাবধানে যাবেন। লোক দুটি দৃষ্টির আড়ালে চলে যেতেই আমির আবার ছাদে উঠে বসল। তার আঙুলের ফাঁকে জ্বলে উঠল আরেকটি সিগারেট। সে মাজিদের দিকে তাকিয়ে বলল, সব চাপ কি শুধু তোমার উপরেই? অন্যরা কি নাকে সরিষার তেল দিয়ে আরামে ঘুমাচ্ছে? মজিদ অভয় দিয়ে বললেন, কেউ ঘুমাচ্ছে না, আমরা সবাই আছি। খলিল বাঁকা সুরে বললেন, সারা বছর তো আমরাই এইখানে দৌড়াই, এই কয়দিনে তোর... কথা শেষ হওয়ার আগেই আমির আগুন হয়ে উঠল। তুই চুপ থাক, তোর ছেলেকে বলবি কাল বিছানা ছাড়তে, নয়তো ওর ইঞ্জিনে এমন আঘাত করব যে... বিয়ে করবি তো? সেই বিয়া ভেস্তে যাবে। মজিদ বললেন, আমির, চাচাকে তুই তুকারি করতে নিষেধ করেছি না? মানুষ শুনলে কি বলবে? আমির বিদ্রূপে সুরে বলল, মানুষের জন্যই ওরে চাচা ডাকি, আর আপনার জন্যই ও বেঁচে আছে, নয়তো ওর দেহ এতদিনে পচে মাটির সঙ্গে মিশে যেত। আবছা আলোয় খলিলের মুখ অপমানে কালো হয়ে গেল। প্রতিদিন আমিরের কটু বাক্য ও দুর্ব্যবহার তাকে ক্ষতবিক্ষত করে তোলে। সামান্যতম মর্যাদাটুকু পায় না। তিনি থমথমে মুখ নিয়ে অন্য পাশে সরে গেলেন। মজিদ অসন্তুষ্টি প্রকাশ করলেন মৃদু স্বরে, কেন যে তোরা নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি করিস? এতে তো আমাদের দলই দুর্বল হয়ে পড়বে। আমির নির্বিকার কণ্ঠে উত্তর দিল, কারো প্রয়োজন নেই, আমি একাই যথেষ্ট। কথার কথা বললেই তো হবে না, একা চলা সম্ভব না। মজিদ বোঝাতে চেষ্টা করল। আরে থামেন তো, মজিদ সতর্কতার সঙ্গে জিজ্ঞাসা করলেন, এত রেগে আছিস কেন? আমির বিস্ফোরিত নয়নে তাকালো। মজিদ আর কথা বাড়লেন না, নৌকা ছেড়ে দিতে বললেন। মুহূর্তের মধ্যে নৌকাটি মিলিয়ে গেল দৃষ্টির অন্তরালে। ট্রলারের ভেতর থেকে মন্তু বেরিয়ে এলো। আমিরকে জানালো, ভাই, ছেড়িডারে সামলানো যাইতেছে না। যেভাবেই হোক সামলাতে হবে, আমির কঠোর স্বরে নির্দেশ দিল। চুলের মুঠি ধরে মা বাপ তুলে গালি দিবি। মেয়েরা ছেলেদের মুখে গালিগালাজ শুনলে কষ্ট পায়, দুর্বল হয়ে পড়ে, ভয় পেয়ে যায়। এটা কতবার বলতে হবে? ভেতরে চলে গেল মন্তু। সিগারেটের ধোঁয়া বাতাসে ছড়িয়ে দিয়ে ঘাটের উপারের ভিটার দিকে তাকালো আমির। এক বোরকা পরিহিতা নারী দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছে সেখানে। রাফেদ বাজার থেকে রং চা নিয়ে এলেই আমির তাকে জিজ্ঞাসা করলো, ঘাটের কাছে কেউ আছে? না ভাই, বাজারে এক দোকানদার অন্য দোকানদারের মাথা ফাটিয়ে দিয়েছে, রক্তারক্তি কাণ্ড, সবাই সেখানে ব্যস্ত। আমির চারপাশে দৃষ্টি বুলিয়ে দেখল, কেউ নেই। সে রাফেদকে বলল, ওই মেয়েটাকে দেখেছ? যাও নিয়ে আসো। রাফেদ বিস্ময়ে হতবাক হয়ে গেল। এভাবে প্রকাশ্যে শিকার? সে কম্পিত কণ্ঠে বলল, কি বলছেন ভাই, এভাবে? হাতে সময় আছে? এখন ঝুঁকি নিতেই হবে, সম্ভব হলে লোকের ভিড় থেকেও তুলে নিয়ে আনতে হবে। মন্তুকে সঙ্গে নাও, কোনো বিপদ ছাড়াই মেয়েটিকে নিয়ে আসবে। ভাই। আমির আর কোনো কথা না শুনে ট্রলারের ছাদের একেবারে শেষ মাথায় চলে গেল। মনে অজানা একটা অস্বস্তি দানা বেঁধেছে। পদ্মজাকে এভাবে ছেড়ে আসা কি ভুল হয়ে গেল? কেন যে এমন মনে হচ্ছে তা নিজেও বুঝতে পারছে না। পদ্মজা কিছুদিন আগে একজনের প্রাণ নিয়েছে। তার সাহস আর বুদ্ধিমত্তা অসাধারণ। চাইলে প্রখর মেধা দিয়ে অনেক কিছুই করতে পারবে, কিন্তু এখন কি করবে? পাতালপুরি থেকে বের হওয়া অসম্ভব। মেয়েগুলোর সঙ্গে কথা বলা ছাড়া আর কিছুই করার নেই। তবুও আমিরের অন্তরাত্মা শান্ত হচ্ছে না। শুধু মনে হচ্ছে কোথাও একটা ভুল হয়ে গেছে। সে নিজেকেই প্রশ্ন করল, আমি কি কোনো মূর্খতা করে ফেললাম? ওদিকে সব কিছু ঠিক আছে তো? রাফেদ একটা কাচের বোতল থেকে তরল পদার্থ রুমালে ঢেলে মন্তুকের সঙ্গে নিয়ে ট্রলারের থেকে নেমে পড়ল। তাদের দৃষ্টি দূরে দাঁড়িয়ে থাকা বোরকা পরিহিতা নারীর দিকে। শব্দহীন পদক্ষেপে এগিয়ে যাচ্ছে ওরা। হৃদয়ের স্পন্দন বেড়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক, আমি পদ্মজা। লিখেছেন ইলমা বেহরজ। আমরা আরও একটি পর্ব পড়ছি। অন্ধকার ঘনীভূত হচ্ছে। মৃদুলার দেখা নেই। পূর্ণার ধ্বজের বাঁধ ভেঙে পড়ল। বিরক্তিতে সে নিকাব উঠিয়ে ফেলল। ব্যাগ থেকে বের করল মেলা থেকে কেনা বিশেষ টর্চটি, যেটি 3 রঙের আলো ছড়ায়। মৃদুল জিনিসটি প্রান্তের জন্য কিনেছে। টর্চের সুইচে চাপ দিলে জ্বলল না। ভ্রু কুচকে আরও 2 বার চেষ্টা করল। ব্যর্থতায় হতাশ হয়ে টর্চের মুখে নিজের দিকে ধরে ভাবল, দোকানদার কি তাদের ঠকিয়েছে? হঠাৎ করে জ্বলে উঠল টর্চ। তীব্র ত্রিবর্ণ আলো মুখে এসে পড়ল। চমকে চোখ বন্ধ করে ফেলল সে। আমির তখন হাতের সিগারেট নদীর জলে ফেলে দিয়ে পিছনের ফিরে তাকিয়েছিল রাফেদের কার্যকলাপ দেখার জন্য। চোখ ফেরাতেই দৃষ্টিতে ধরা পড়ল পূর্ণার মুখ। 3 রঙের আলোয় তার মুখ স্পষ্ট হয়ে উঠেছে। রাফেদ মন্তু ততক্ষণে পূর্ণার খুব কাছাকাছি পৌঁছে গেছে। আমির চিৎকার করল, রাফেদ! আমিরের কণ্ঠস্বর শুনে রাফেদ মন্তু চমকে তাকালো।
চেনা কণ্ঠ শুনে অবাক হয়ে তাকালো পূর্ণাও। মৃদুল তখন ঘাটের দিকে যাচ্ছিল। তার কানেও পৌঁছালো আমিরের গলা। চার জোড়া চোখ বড় বড় হয়ে গেল বিস্ময়ে। আমির দ্রুত ট্রলার থেকে নেমে পড়ল। পূর্ণা অস্পষ্ট স্বরে বলল, ভাইয়া। বাতাসে ছড়িয়ে পড়ল উত্তেজনা। মুহূর্তের মধ্যে পরিস্থিতি পাল্টে অন্য রূপ নিল। প্রকৃতিও যেন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে পরবর্তী মুহূর্তের জন্য। রাফিদের পাশ দিয়ে যাওয়ার সময় আমির নিম্নস্বরে বলল, ট্রলারে ফিরে যাও। এরপর এগিয়ে গেল পূর্ণার দিকে। পূর্ণা, এখানে কি করছো? মৃদুল নীরবে এসে দাঁড়ালো আমিরের পিছনে। পূর্ণার চোখের দৃষ্টি অনুসরণ করে ঘাড় ফেরালো আমিরও। মৃদুলকে দেখে তার চোখে বিস্ময়ের ঝলক। মৃদুল! আবার পূর্ণার দিকে তাকালো সে। লজ্জায় পূর্ণা মাথা নত করে ফেলল। আমির উভয়কে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, দুজন একসঙ্গে এসেছ? মৃদুল মাথা চুলকাতে চুলকাতে অস্বস্তির সঙ্গে জবাব দিল, জি ভাই, মেলায় আইছিলাম। আমির 2 পা পিছিয়ে গিয়ে সরু চোখে দুজনকে পরখ করল। পূর্ণার চোখে আতঙ্ক। সে বারবার মৃদুলের দিকে তাকাচ্ছে। মৃদুল ইশারায় তাকে সাহস দেওয়ার চেষ্টা করছে। আমিরের মনে হাসির উদ্রেক হলেও মুখে গম্ভীর্য বজায় রেখে বলল, একদম ঠিক করনি পূর্ণা। এভাবে রাতের বেলা এত দূরে চলে এসেছো, তাও অজানা একজন ছেলের সঙ্গে। আমিরের কথায় আঘাত লাগলো মৃদুলের মনে। পূর্ণার মাথায় তখন একটাই দুশ্চিন্তা, ভাইয়া জেনেছে মানে আপাও জানবে। তারপর কি হবে সে কল্পনাই করতে পারছে না। পূর্ণার মনোভাব বুঝতে পেরে মৃদুল বলল, ভাই ও আইতে চায় নাই, আমি ওরা জোর কইরা। মৃদুলকে থামিয়ে দিয়ে আমির বলল, পূর্ণাকে তোর চেয়ে আমি ভালো জানি। নিজের ইচ্ছে এসেছে নাকি কারো কথায় তা বেশ বুঝতে পারছি। ভয় ও লজ্জায় পূর্ণার ইচ্ছে হচ্ছে মাটির সঙ্গে মিশে যেতে। আমির গম্ভীর্যের সঙ্গে ক্রোধ মিশিয়ে বলল, এর একটা বিহিত করতেই হবে, সালিশ বসাবো আমি। ভাই! মৃদুল বাধা দিতে চাইল। তুই থাম মৃদুল। আমিরের কণ্ঠ কঠোর। পূর্ণা আমার বোন নিয়ে আমি কি করব সেটা আমার ব্যাপার। আমিরের কথাগুলো রুক্ষ শোনাচ্ছে। পূর্ণা মৃদুলের মুখে দুশ্চিন্তার ছাপ। হঠাৎ পূর্ণার চোখ থেকে নেমে এলো অশ্রুর বন্যা। ভয় ও আতঙ্কে ফুঁপিয়ে কেঁদে উঠল সে। মৃদুল আমির দুজনেই এই অপ্রত্যাশিত প্রতিক্রিয়ায় বিব্রত হয়ে পড়ল। কাঁপা কাঁপা স্বরে পূর্ণা বলল, আমি আর আসবো না ভাইয়া। পূর্ণার অবস্থা থেকে নিজেকে আর আটকাতে পারল না আমির। সশব্দে হেসে উঠল। হাসির দমকে পেট চেপে ধরল। কতদিন পর এমন মুক্ত হাসি হেসেছে খেয়াল নেই। আমিরের হাসি দেখে থেমে গেল পূর্ণার কান্না। মৃদুল বিস্ময়ে তাকিয়ে রইল। প্রথমে পূর্ণার আচমকাত কান্না, এখন আমিরের উন্মুক্ত হাসি। অদ্ভুত দৃশ্য দুটি তাকে হতভম্ব করে দিয়েছে। হাসতে হাসতে আমিরের চোখে জল এসে গেল। অনেক কষ্টে হাসি থামালো। বলল, কাঁদতে হবে না, আমি কিছুই করব না। প্রেম করা যায় আর ধরা পড়লেই কাঁপাকাঁপি। এত ভীরু, সাহস নেই বুকে? পূর্ণা আর চোখে মৃদুলকে দেখে মৃদু স্বরে বলল, আমাদের মধ্যে প্রেম টেম নাই ভাইয়া। আমিরের মুখ বিস্ময়ে হা হয়ে গেল। অবাক হয়ে বলল, সে কি, কি যুগ এলো, প্রেম ভালোবাসা ছাড়াই ছেলে মেয়ে একসঙ্গে রাতের বেলা মেলায় চলে এসেছে। মৃদুল অস্পষ্ট স্বরে বলল, বন্ধু হই আমরা। আমির ভুরু কুচকে বলল, তাই? তোরা বন্ধু? ভালোই হলো। শুনছি তোর ভাবি নাকি পূর্ণার বিয়ে ঠিক করেছে, তুই কিন্তু পূর্ণার বিয়েতে আমার সঙ্গে নাচবি। পূর্ণা চমকানো দৃষ্টিতে তাকালো, রুদ্ধশ্বাস কণ্ঠে বলল, কবে, কোথায় ঠিক করেছে? আমির উদাসীনভাবে উত্তর দিল, সে কি আমি জানি, তোর বোন জানে। পূর্ণার চোখে অশ্রু জমা হলো। মৃদুল স্তব্ধ হয়ে গেল। তার সমস্ত শরীর পাথরের মতো ভারী হয়ে পড়ল। আমিরের দেওয়া খবরটা তীরের মতো তাদের অন্তরে বিঁধেছে। পৃথিবীটা যেন মুহূর্তে ফাঁকা হয়ে গেছে। পূর্ণা চেষ্টা করলো পরিস্থিতি হজম করতে, ঢোক গিলল ভিতরের যন্ত্রণাকে অতিক্রম করতে। এক পলক মৃদুলের দিকে তাকিয়ে ভাঙা গলায় প্রশ্ন করল, তোমরা ঢাকা থেকে কবে এলে? আমির প্রশ্নটা শুনে তখনই জবাব দিল না। পূর্ণা বোধহয় পদ্মজার খোঁজে বাড়িতে গিয়েছিল। তখন বাড়ির কেউ হয়তো বলেছে ঢাকার কথা। সে জবাব দিল, আজ বিকেলে, কাল যেও, বোনের সঙ্গে দেখা করে এসো। পূর্ণা মাথা নাড়াল। তার ও মৃদুলের মুখে যে গভীর শোকের ছায়া বিরাজ করছে তা আমিরের নজরে এড়ালো না। সে মৃদুলের কাঁধে সহানুভূতির সঙ্গে হাত রেখে বলল, মজা করছি, বিয়ে ঠিক হয়নি, এখন যোগ্য কাউকে পাইনি। তারপর একটু উজ্জ্বল হয়ে উচ্ছ্বাসের সঙ্গে বলল, তা পূর্ণা মেলা থেকে কি কি কিনল? আমিরের কথায় দুজনেই বিভ্রান্তে পড়ে গেল। মৃদুল একটু নড়ে চড়ে দাঁড়ালো। পূর্ণা অবিশ্বাসের সঙ্গে বলল, সত্যি? আমির 2 আঙুল দিয়ে কণ্ঠমণি ধরে বলল, হ্যাঁ বাবা, সত্যি। কসম? পূর্ণার চোখে সন্দেহ। আমির দ্রুত মাথা ঝাঁকিয়ে হাসতে হাসতে বলল, কসম কসম কসম। তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে পূর্ণার চোখে পুরোপুরি বিশ্বাসের আভা ফিরে এলো।
পূর্ণা, মৃদুল দুজনেই একে অপরের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এ যেন একটা ভারী মেঘ কেটে গেল। পূর্ণা উচ্ছ্বাসিত হয়ে বলল, অনেক কিছু কেনা হয়েছে, সবই উনি উপহার দিয়েছেন। তাই নাকি? চলো আমিও কিছু কিনে দিই। মৃদুল, মেলা কি শেষ? না ভাই, এখনও চলতেছে। চলো যাওয়া যাক। পূর্ণা বাধা দিয়ে বলল, না ভাইয়া, আর কিছু প্রয়োজন নেই, যথেষ্ট হয়েছে। এসব তো বন্ধুর দান, ভাইয়ার উপহার আলাদা। নাকি এখন শুধু বন্ধুর উপহারই গ্রহণযোগ্য, অন্য সব বর্জনীয়? আমিরের ব্যঙ্গোক্তিক বুঝতে পেরে পূর্ণা বলল, আহা ভাইয়া। আমির হাসল। চলো মেলায় যাই। মৃদুল, তোর সাইকেল ওই ডান দিকের ট্রলারে রেখে আয়। পূর্ণার হাতের ব্যাগটাও নিয়ে যা। যাওয়ার সময় ট্রলারে ফিরবি। রাতের বেলা হাওর দিয়ে হেঁটে যাওয়া নিরাপদ না। ভাইয়া, তুমি ফিরবে না? পূর্ণা জিজ্ঞেস করলো। আমির উত্তর দিল, কিছুটা দেরি হবে, একজনের সঙ্গে দেখা করতে হবে তো, একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। মৃদুল, যা, ব্যাগ রেখে আয়। মৃদুল সাইকেল আর ব্যাগ রেখে এলো। তিনজন একসঙ্গে মেলার দিকে এগিয়ে গেল। শাড়ির প্রতি পূর্ণার দুর্বলতা দেখে তাকে বেশ কটা শাড়ি কিনে দিল আমির। মেলা থেকে বের হওয়ার পথে হঠাৎ একটা শাড়ির উপর আটকে গেল তার দৃষ্টি। কৃষ্ণবর্ণের রেশমি শাড়িটা দেখেই পদ্মজার মুখচ্ছবি ভেসে উঠল মনস্পটে। পদ্মজার প্রিয় রং কালো আর সাদা। শুভ্র সুঠম ও লাবণ্যময় দেহটার যখন কালো শাড়ি জড়িয়ে থাকে তখন এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি হয়। আমিরের ধারণা কৃষ্ণবর্ণের সৃষ্টি হয়েছে শুধু পদ্মজার রূপের মাধুরী প্রকাশ করতে। সে চোখের সামনে দেখতে পাচ্ছে পদ্মজার ঠোঁটের নিচের সেই ক্ষুদ্র স্থির কৃষ্ণ তিল। মৃদু হাসিতে উচ্ছ্বাসিত মুখে পদ্মবতী দাঁড়িয়ে আছে। সেই তিল থেকেও বিচ্ছুরিত হচ্ছে অলৌকিক আলোর ঝলক। আমির শাড়িটি কিনে নিল। পূর্ণা আনন্দে আত্মহারা। আজ সে এত কিছু পেয়েছে। ঘাটে হাওলাদারের দুটো ট্রলার ছিল। দ্বিতীয় ট্রলারের চাপে তারা দুজন বিদায় নিল। সঙ্গে গেল মন্তু, সে পূর্ণাকে বাড়ি পৌঁছে দেবে। আমির বড় ট্রলারটির ছাদে উঠে বসল। মৃদুল পূর্ণার সম্পর্ক তার অন্তরে মিষ্টি অনুভূতি ছড়িয়ে দিয়েছে। কত সুন্দর তাদের জীবন, কোনো জটিলতা নেই, কোনো দূরত্ব নেই। হঠাৎ একটা দুশ্চিন্তা খেলে গেল তার মনে। সে তো পূর্ণাকে আগামীকাল তাদের বাড়িতে আসতে বলে দিল, কিন্তু পদ্মজা তো সেখানে নেই। তাছাড়া কিছুক্ষণ আগেও সে পদ্মজার জন্য উদ্বিগ্ন ছিল। একবার ওদিকে যাওয়া প্রয়োজন। সে রাফেদকে ডাক দিয়ে পড়ল, আমি যাচ্ছি, মন্তু দ্রুত ফিরে আসবে, পরিকল্পনা মনে রাখবে, দুজনে সতর্ক থেকে কাজ করবে। চাচাও সম্ভবত আসবে, কিছুটা দেরি হলেও আমি ফিরব। জি ভাই। পদ্মজা আশঙ্কা করেছিল আরভিদ তার উপর আক্রমণ করবে, কিন্তু তার ভয় অমূলক প্রমাণিত হলো। লোকটা কিছুই করেনি। পদ্মজা প্রথম ঘরটার ঢোকার চেষ্টা করেছিল, দরজা বন্ধ। ভিতর থেকেও কোনো শব্দ ভেসে আসছিল না। উৎকণ্ঠা জাগল মনে, মেয়েগুলো কি নিরাপদ আছে? সে ঘরে পাচারের লক্ষ্যে কয়েকজনকে বন্দি করে রাখা হয়েছিল। সেই ঘরের দরজা অবশ্য খোলা। দরজায় লেখা তৃতীয় ঘর। পদ্মজা সন্ধ্যা পর্যন্ত তৃতীয় ঘরের সামনে পায়চারি করলেও ঢোকার সাহস সঞ্চয় করতে পারল না। তার হাতে হ্যান্ডকাপ পরানো। তাছাড়া আরভিদ সারাক্ষণ নজরদারি করছিল। অমানুষটা কখন যে তার সম্ভ্রমে আঘাত করে বসে সেই আশঙ্কায় সামনে এগোল না। অন্ধকার নেমে আসতেই রিদওয়ান বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। পথে দেখতে পেল পদ্মজা একা একা হাঁটাহাঁটি করছে। তার চলার ভঙ্গি কিছুটা উদাসীন। সে অবাক হয়ে আরভিদকে প্রশ্ন করল, কি ব্যাপার, পদ্মজা এখানে কি করছে? আরভিদ বলল, ভাই যা নির্দেশ দিয়েছেন তেমনটাই অনুসরণ করা হচ্ছে। আমির ওর রূপে পাগল হয়ে গেছে, কবে যে এই মোহকা ভাঙবে কে জানে। সতর্ক থেকো, কখন কি করে বসে তার কিন্তু ঠিক নেই। সে পাতালপুরের প্রধান দরজার দিকে এগিয়ে গেল। বহুবার চেষ্টা করেও দরজা খুলতে পারল না। দাঁতে দাঁত চিবিয়ে আরভিদের দিকে ফিরল। কি ব্যাপার, দরজাটা খুলছে না কেন? আরভিদ জানালো, চাবি ভাইয়ার কাছে। ধ্যাত, রিদওয়ান বিরক্তি প্রকাশ করে অন্ধকারের চোখের দিকে চলে গেল। তার দেহে ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল। পুরো শরীর অবসন্ন হয়ে পড়েছে। একদিকে কাজের চাপ, অন্যদিকে অসুস্থ শরীরের বোঝা। নিজের শারীরিক শক্তি হারিয়ে ফেলেছে সে। কিছুক্ষণ শুয়ে থাকার পরও ঘুম এলো না, যেন এক প্যাচের মধ্যে আটকে গেছে। হতাশ হয়ে ভাবল, একটা রাত যদি শান্তিতে ঘুমাতে পারতাম তাহলে শরীরটা আবার ঠিক হয়ে উঠত। পায়চারি করতে করতে শেষ পর্যন্ত নিজের শরীরের অবস্থা সামলাতে না পেরে রিদওয়ান দুটি ঘুমের ওষুধ খেয়ে নিল। অল্প সময়ের মধ্যেই চোখের পাতা ভারী হতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সে ঘুমের কোলে ঢলে পড়ল। হতাশ মন নিয়ে কিছুক্ষণ খাটে শুয়ে রইল পদ্মজা। বেশ কিছুক্ষণ কেটে গেল সেভাবেই। কিছুতেই মন টিকছে না। আবার বেরিয়ে এলো বাইরে।
অন্ধকারের চোখ ও শূন্য প্রতিধ্বনির মাঝখানে রাখা নরম গদিতে আরভিদকে ঘুমাতে দেখে তার হৃদয়ে জ্বলে উঠল আশার আলো। সে পা টিপে টিপে অতি সতর্কতার সাথে শূন্য প্রতিধ্বনিতে প্রবেশ করল। তারপর দ্রুত পদক্ষেপে চলে গেল তৃতীয় ঘরে। মেঝেতে অনেক মেয়ে পড়ে আছে, তাদের হাত মুখ বাঁধা। 2-3 জন ঘুমাচ্ছে, বাকিরা বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে পদ্মজার দিকে। পদ্মজা তাদের দিকে দ্রুত এগিয়ে গেল, নিম্নস্বরে বলল, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, ভয় পেও না। সবার সামনে একটা স্বাস্থ্যবান মেয়ে বসেছিল, মুখ কাপড় দিয়ে বাঁধা। পদ্মজার হাতে পিছমোড়া করে হ্যান্ডকাপ পরানো, তাই সে মেয়েটির পিছনে গিয়ে মুখ বেঁধে রাখা কাপড়ের গিট্টুটি নিজের হাত দিয়ে খোলার চেষ্টা করলো। সফল হলো খুব দ্রুতই। মেয়েদের সবাই বিস্ময়াভিভূত হয়ে পদ্মজাকে দেখছে। তাদের মনে হচ্ছে বিধাতা বুঝি কোনো দূত পাঠিয়েছেন। বাঁধন খুলতেই স্বাস্থ্যবান মেয়েটি পদ্মজাকে জিজ্ঞাসা করলো, কে আপনি? পদ্মজা ভীত চোখে দরজার দিকে ফিরল, ফিসফিসিয়ে জবাব দিল, আমি পদ্মজা। তোমরা আমাকে চিনবে না, আমি তোমাদের সাহায্য করতে এসেছি। নিজেদের মধ্যে চাওয়াচাবি করলো মেয়েগুলো। স্বাস্থ্যবান মেয়েটির হাতের বাঁধন খোলার জন্য তার পিছনে গিয়ে পিঠ ঘুরিয়ে বসলো পদ্মজা। হ্যান্ডকাপের মাঝের দূরত্ব খুব কম, সে শুধু আঙ্গুল নাড়াচাড়া করতে পারছে, তাই হাত দিয়ে দড়ির গিট খোলার জন্য মেঝেতে শুয়ে পড়ল। গালে ঠান্ডা মেঝে লাগতেই ক্ষতস্থানগুলো শিরশির করে উঠল। যে দড়ি দিয়ে মেয়েটির হাত পা বাঁধা হয়েছে সেটা নোংরা হয়ে গিয়েছিল, মুখের ভেতরে ময়লা প্রবেশ করছে। তারপরও হাল ছাড়ল না পদ্মজা। নিরলস প্রচেষ্টায় সে দড়ির গিট খুলতে লাগলো। প্রতিটি মুহূর্ত একটা যুগের সমান লম্বা মনে হচ্ছে। অবশেষে জানে না কতক্ষণ পর খুলে গেল গিট। মুক্তির আনন্দে মেয়েটির মুখে ফুটে উঠল হাসি। পদ্মজা মৃদুস্বরে বলল, এখন তোমার পালা, অন্যদের মুক্ত করো। মেয়েটি তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে আরও 2টো মেয়েকে বাঁধন থেকে মুক্ত করলো। তারপর 3জন মিলে সাহায্য করলো বাকিদের। তাদের চোখে মুক্তির আশা জল করছে। পদ্মজা সবাইকে কথা বলতে নিষেধ করলো। সে মনে মনে প্রার্থনা করছে কেউ আসার আগেই যেন সবগুলো মেয়ে নিয়ে বের হয়ে যেতে পারে। আমির বোকামি করেছে, সে পদ্মজাকে ছেড়ে দিয়েছে। এই বোকামি লোকটা দ্বিতীয়বার করবে না। এই সুযোগ কাজে না লাগাতে পারলে সব শেষ। মেয়েগুলোর মধ্যে 2-1জন উত্তেজনায় কাঁপছে, তাদের চোখে ভয় ও আশার দ্বৈত সংগ্রাম। পদ্মজা বলল, আমরা একসঙ্গে বের হব, একসঙ্গে লড়ব, নিজেদের ইজ্জত বাঁচাতে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ব। মেয়েরা নীরবে মাথা নাড়ালো, তাদের চোখেও দৃঢ় সংকল্প। পদ্মজা 2জনকে ডেকে নিল নিজের কাছে, বাকিদের অপেক্ষা করতে বলল। 2টো মেয়েকে নিয়ে সে 5ম ঘরে চলে এলো। বিকেলে যখন এদিকে হাঁটছিল তখন এই ঘরের এক কোণে লাঠি আর পাথর দেখেছিল। পদ্মজা মেয়ে 2জনকে বলল, লাঠিগুলো নাও, আর বড় পাথর 3টে আছে, 3টেই নিয়ে নাও, ছোটও নিও কয়েকটা। কাজ সেরে তারা আবার ফিরে এলো 3য় ঘরে। পদ্মজা সবার উদ্দেশ্যে বলল, শত্রুকে আঘাত করার মতো সাহস কার কার আছে? 6টি মেয়ে হাত তুলল। পদ্মজা তাদের হাতে লাঠি আর পাথর বুঝিয়ে দিয়ে বলল, যখনই আক্রমণ করতে বলবো করবে, শরীরের সবটুকু শক্তি দিয়ে যেভাবে পারো আঘাত করবে। আজ যদি তোমরা লড়তে না পারো তবে বিদেশে পাচার হয়ে যাবে, সেখানে তোমাদের দিয়ে অনেক খারাপ কাজ করানো হবে, অত্যাচার করা হবে। যাদের হাতে অস্ত্র নেই তারা দাঁত আর নখ কাজে লাগাবে। মেয়েরা একসঙ্গে মাথা নাড়ালো। তারা ঘোরের মাঝে আছে, এতগুলো দিন এখানে কাটিয়ে প্রাণের মায়া চলে গিয়েছিল, কিন্তু এই মানুষটা নতুন আশার সংবাদ নিয়ে এসেছে। সাবধানে 3য় ঘর থেকে বেরিয়ে পড়ল সবাই। চোখের সামনে পদ্মজা। শূন্য প্রতিধ্বনির দরজা পেরোনোর সময় মেয়েগুলোর মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। হঠাৎ হুমড়ি খেয়ে পড়ল একজন, তার আর্তনাদে খুলে গেল আরভিতের চোখ। সামনে মেয়েগুলোকে দেখে হেঁকচিয়ে উঠল সে। পরিস্থিতি বুঝে পদ্মজা উচ্চস্বরে বলল, সবাই একে আক্রমণ করো। স্বাস্থ্যবান মেয়েটি সবার আগে ঝাঁপিয়ে পড়ল, আরভিদের পিঠে আঘাত করতে লাগলো। আঘাতের তীব্রতায় মেঝেতে পড়ে গেল আরভিত। সেই সুযোগে অন্যরাও ঝাঁপিয়ে পড়ল তার উপর। আরভিত মেয়েগুলোকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলো বটে, কিন্তু 15টা যুবতী মেয়ে তো কম কথা নয়। ব্যর্থ হয়ে মার খেতে খেতে উবু হয়ে বসে পড়ল সে। যাদের হাতে অস্ত্র নেই তারা অনবরত লাথি হাঁকাচ্ছে। একটা মেয়ে আতঙ্কে দূরে দাঁড়িয়ে আছে পাথর হাতে। পদ্মজা তাকে উৎসাহ দিয়ে বলল, পাথর ছুঁড়ে লোকটার মাথায় আঘাত করো, ভয় পেও না। পদ্মজার কথা মতো পাথর দিয়ে আরভিতের মাথায় আঘাত করলো মেয়েটি। আরভিতের মরণ আর্তনাদ আর মেয়েগুলোর ক্রোধ মিশানো নিঃশ্বাসে কেঁপে উঠল চারপাশ। রক্তাক্ত আরভিত নিস্তেজ হয়ে যেতেই পদ্মজার ঠোঁটে ফুটে উঠল বিজয়ের হাসি। তার আদেশে একটি মেয়ে দরজার সামনে গিয়ে অনুসন্ধানী হাতে চাবি খুঁজল। শূন্যতা ছাড়া কিছুই পেল না। চাবি না পেয়ে দ্রুত ছুটে গেল আরভিতের নিথর দেহটার কাছে। পোশাক হাতড়েও কিছু পেল না। রুদ্ধ হয়ে এলো পদ্মজার প্রাণবায়ু। এক পা দূরে স্বাধীনতা, অথচ না, সে আর ভাবতে পারছে না। মেয়েদের নিয়ে পাতালপুরীর প্রতিটি কোণে অনুসন্ধান করলো, কিন্তু
কোনো চাবিতেই দরজা খুলল না। মেয়েদের চোখে জ্বলে ওঠা আশার আলো নিভে গেল ফুৎ করে। পদ্মজাও ভেঙে পড়ল, তবুও সান্ত্বনার বাণী উচ্চারণ করল, ভয় নেই, আমরা জয়ী হব। দরজায় আঘাত করল সবাই, নিষ্ঠুর নীরবতা ছাড়া কোনো উত্তর মিলল না। এই লৌহ কঠিন দরজা শরীরের শক্তিতে ভাঙা সম্ভব নয়। গভীর নিঃশ্বাস ফেলে পদ্মজা বলল, সবাই শোনো, আমরা দরজার মুখে দাঁড়িয়ে থাকব। কেউ দরজা খুললেই আমরা তার উপর ঝাঁপিয়ে পড়ব। এই লোকটার মতো অবস্থা করে সবাই মিলে একসঙ্গে পালাবো। এখন যেভাবে সবাই একসঙ্গে কাজ করছো তখন করবে, ঠিক আছে? মেয়েরা মাথা নেড়ে সায় দিল। তারা লড়াইয়ের জন্য তৈরি। পেরিয়ে গেল 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট। হঠাৎ ভেসে এলো দরজা খোলার আওয়াজ। সবার বুকের ধুকপুকানি বেড়ে গেল। পদ্মজা সবাইকে ইশারা করলো আক্রমণ করতে। দরজা খুলতেই মেয়েরা ঝাঁপিয়ে পড়ল। কিছুক্ষণ আগের কথা, আমির পাতালপুরের সামনে এসে দেখতে পেল মাজিদ আর খলিল দাঁড়িয়ে আছে। তাদের কাছে চাবি নেই। আমির খলিলকে চাবি দিল তালা খুলতে। খলিল দরজা খুলতেই সব মেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। অভাবনীয় দৃশ্যটা শক্ত করে দিল আমিরের চোয়াল। সে উত্তেজিত হয়ে মাজিদকে বলল, আব্বা, সামনের দরজাটা বন্ধ করুন। মাজিদ দরজা বন্ধ করতে চলে গেলেন। আমির এগিয়ে এলো। তার সুদীর্ঘ বলিষ্ঠ দেহই একটা জীবন্ত প্রাচীর। শক্ত হাতে মেয়েদের পিছন দিকে ঠেলে দিতে তার বেগ পেতে হলো না। দুই সাহসী মেয়ে লাঠি হাতে আমিরকে আঘাত করতে উদ্যত হলো। আমির নিজ দক্ষতায় দুই হাতে লাঠি ধরে ফেলল। তারপর লাঠিসহ মেয়ে দুটোকে ধাক্কা দিয়ে ঠেলে দিল। বাকি মেয়েদের উপরে এলোপাথারিভাবে চালাতে লাগলো চড়থাপ্পড়। তার চোখজোড়া থেকে ক্রোধ ও আক্রোশের অগ্নি স্ফুলিঙ্গ বিচ্ছুরিত হচ্ছে। হঠাৎ একজন পাথর ছুঁড়ে মারল আমিরের দিকে। পাথরটা গিয়ে পড়ল তার ঘাড়ে। যেখানে হৃদয়নের আঘাত লাগার পর 3টা সপ্তাহ পার হয়নি, আবার আঘাত পেয়ে শুকাতে বসা ক্ষতটা গলগল করে রক্ত বের হতে লাগলো। আমিরের গলায় তখন পদ্মজার জন্য কেনা শাড়িটি ঝুলছে। ট্রলারের ছাদে বসে মুগ্ধ চোখে দেখছিল রেশমি শাড়িটা। ব্যাগটা ছিল পাশেই। কখন যে বাতাসের ঝাপটায় উড়ে গেল টেরও পেল না। যখন উপলব্ধি করল তখন আর কিছুই করার ছিল না, তাই গলায় মাফলারের মতো জড়িয়ে রেখেছিল শাড়িটিকে। ঘাড় থেকে প্রবাহিত রক্তে ভিজে গেল সেটা। সেসবে পাত্তা না দিয়ে আমির ঝড়ের গতিতে ঘূর্ণিপাকের মতো প্রতিটি মেয়েকে আঘাত করতে করতে দুর্বল করে ফেলল। বিস্ময়ে হতবাক দাঁড়িয়ে আছে পদ্মজা। এক মুহূর্তে কি হয়ে গেল! আমিরের রক্তিম চোখ তার দিকে ঘুরে আসতেই হৃদয় ধক করে কেঁপে উঠল। বোধের আলো জ্বলে ওঠার আগেই আমির ঝাঁপিয়ে পড়ল প্রিয়তমার উপর। শাড়ি দিয়ে পেঁচিয়ে ধরল গলা। যে শাড়ি কিছুক্ষণ আগেও ছিল প্রেমের প্রতীক, তা এখন পরিণত হয়েছে মৃত্যুর ফাঁদে। ক্ষোভে জর্জরিত কণ্ঠে সে উচ্চারণ করল একটা মাত্র শব্দ, ছলনাময়ী। আমিরের নিঃশ্বাস বিষাক্ত বাষ্পে পরিণত হয়েছে। তার রূপ এখন মৃত্যুদূত আজরাইলের মতো। পদ্মজা অসহায়ভাবে ছটফট করছে। একবার শুধু আমিরের দিকে তাকাতে চাইল। তার আগেই উল্টে গেল চোখ দুটো। বুকে শুরু হলো যন্ত্রণার তীব্র অনুভূতি। চোখের কোণ থেকে অশ্রুধারা গড়িয়ে পড়ল। শ্বাসরোধ হতে চাইছে। মৃত্যুর ছায়ার মতো দাঁড়িয়ে আছে তার পাশে। মুহূর্তের জন্য সব থেমে গেল। পদ্মজা কালেমা পাঠের চেষ্টা করল। সে জীবনের শেষ মুহূর্তে ঈমানের সাক্ষ্য দিয়ে মরতে চায়। তার ঠোঁট থেকে অস্পষ্টভাবে উচ্চারিত হলো, লা ইলাহা। সেই শব্দ কানে পৌঁছাতেই কেঁপে উঠল আমিরের হাত। সঙ্গে সঙ্গে পদ্মজার নরম গলা থেকে তার হাত শিথিল হয়ে গেল। ঝড়ে পড়া পাতা যেভাবে মাটিতে এসে পড়ে, ঠিক সেভাবে মেঝেতে লুটিয়ে পড়ল পদ্মজা। তার চোখ আধবোজা। দ্রুত শ্বাস প্রশ্বাস নিচ্ছে। ছটফট করছে তীরে আছড়ে পড়া মাছের মতো। গলায় স্পষ্ট বসে আছে নীল কালো দাগ। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক আমি পদ্মজা, লিখেছেন ইলমা বেহরজ। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।